আচ্ছা দেখো, আমরা লিমিট আর কন্টিনিউটি তো শেষ করে দিয়েছি। উনি আমাদের কথা লিমিট আর কন্টিনিউটি নিয়ে আমাদের আলোচনা পর্ব শেষ, কাকে বলা হয় এক্সপ্লেনেশন আমরা দিয়েছি। তো আমরা নেক্সট যে ডেফিনেশন দেব সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি বা ডিফারেন্সিয়েবল বা ডিরাইভেবিলিটি যেটা বলা একই বিষয়। তো আমরা কি বলবো, এ ফাংশন f is said to be differentiable at a point z0 if limit z tends to z0 কি বলবো, fz minus f of z0 by z minus z0 exist। এটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো যে ফাংশন এফটাকে আমরা ডিফারেন্সিয়েবল বলবো কোন পয়েন্টে, z0 পয়েন্টে, and is denoted by f dashed z0। এটাকে আমরা ডিনোট করব f dashed z0 দিয়ে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন, সিম্পল ডেফিনেশন। যেমন তোমরা রিয়েল অ্যানালিসিসে পড়েছো ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন, এখানেও তাই সিম্পল ডেফিনেশন। একটা ফাংশন f is said to be differentiable at a point z0 যদি এই লিমিটটা এক্সিস্ট করে, এবং এটাকে আমরা ডিনোট করব f dash z0। তার মানে এটাকে আমরা বলবো f dash z0। ডিফারেন্সিবিলিটির মধ্যে বেশি জটিলতা নেই, এখানে এক্সপ্লেনেশনের কিছু নেই, ঠিক আছে। এই ডিফারেন্সিবিলিটি ডেফিনেশনটা আমি এই জন্যই বললাম যে আজকে আমরা মেন যেটা সেটা হচ্ছে কচি রিম্যান ইকুয়েশন পড়ব। সেই কচি রিম্যান ইকুয়েশনের সঙ্গে ডিফারেন্সিবিলিটির একটা বিরাট সম্পর্ক আছে ডিফারেন্সিয়েবল ফাংশনের। তার জন্যই আমরা এই ডিফারেন্সিবিলিটি ডেফিনেশনটা একবার বলে নিলাম। তো ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন, এটাকে একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েবল বলবো যদি এই লিমিটটা এক্সিস্ট করে, এবং এটাকে আমরা ডিনোট করব f dash z0 দিয়ে। এখানে বেশি কিছু বলার তেমন কিছু নেই যে খুব অনেক কিছু বলতে হবে, জাস্ট ডেফিনেশনটা জেনে রাখো। এবার ডিফারেন্সিবিলিটির যে অঙ্ক আমরা করব বা কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েবল দেখানোর জন্য কিভাবে ডিফারেন্সিয়েবল দেখাবো, এই ডেফিনেশনের সাহায্যে না গিয়ে আমরা এখানে প্রচুর টুলস আছে পরবর্তীতে, সেই টুলসগুলোর সাহায্যে আমরা কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েবল দেখাবো। অনেক আছে আমাদের কাছে, হ্যাঁ। তো এইসবের মধ্যে না গিয়ে আমি মেন যেটাই আসছি সেটা আমরা আসছি কচি রিম্যান ইকুয়েশনস। কচি রিম্যান ইকুয়েশনস এইটাকে সংক্ষেপে সিআর ইকুয়েশনসও বলা হয়। হ্যাঁ, দেখবে বইয়ে ম্যাক্সিমাম জায়গাতে সিআর ইকুয়েশনসই বলা আছে। তো সিআর মানেই কচি রিম্যান ইকুয়েশনস। তো এটাকে কি বলছে, এ নেসেসারি condition for a function f equals to u plus iv is differentiable at a point z0। z0 के আবার লিখবো x0 plus iy0 in a domain D if the partial derivatives ux, uy, vx, vy, এগুলো মানে কি, u এর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে, এই যে f ইকুয়ালস টু u প্লাস iv, u এর x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, u এর y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, v এর x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, v এর y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, partial derivatives exists and ux equals to minus vy, ux equals to vy, আর uy equals to minus vx। এই কন্ডিশনগুলো যদি হোল্ড করে তাহলে আমরা একটা ফাংশনকে বলবো ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। at the point
দ্য পয়েন্ট জেড নট ইকুয়ালস টু এক্স নট প্লাস আই ওয়াই নট। ঠিক আছে, এই নেসেসারি কন্ডিশন মানে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েবল হওয়ার নেসেসারি কন্ডিশনটা, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে অ্যাট এ পয়েন্ট জেড নট ইকুয়ালস টু এক্স নট প্লাস আই ওয়াই নট। ঠিক আছে, কখন? যখন ইন এ ডোমেন ডি ইফ দ্য পার্শিয়াল ডেরিভেটিভস, মানে এই যে আমরা এফ ইকুয়ালস টু ফাংশন এফ, যে কোনো আমরা কমপ্লেক্স ফাংশনকে কি রিয়াল আর ইমাজিনারিতে রিপ্রেজেন্ট করতে পারি এফ ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি। এই যে ইউ এবং ভি এর ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভগুলো যদি এক্সিস্ট করে এবং ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই আর ইউআই ইকুয়ালস টু যদি মাইনাস ভি ওয়াই ভি এম ইউআই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স হয়, তাহলে আমরা বলবো যে তাহলে এইটাকেই বলা হচ্ছে আমাদের কচি রিম্যান ইকুয়েশন। এই যে এইগুলোকে বলা হচ্ছে আমাদের কচি রিম্যান ইকুয়েশন, এবং এইটাকে বলা হচ্ছে নেসেসারি কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি। মানে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। যদি কোনো ফাংশনকে আমাদেরকে ডিফারেন্সিবিলিটি চেক করতে বলে, পরবর্তীতে আমরা আরও বলবো, মানে কোনো ফাংশন, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডিফারেন্সিবিলিটির সঙ্গে কচি রিম্যান ইকুয়েশনের, ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, ভালো করে বুঝতে হবে। এই থিওরেমটা কি বলতে চাইছে, কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সে এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে, মানে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সে কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কিন্তু উল্টোটা সত্য নয়, মানে কি, এই যে ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করে গেল মানেই যে সে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে। দেখো বলেই দিয়েছে নেসেসারি কন্ডিশন, কি বলছে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হলে, এগুলো নেসেসারি কন্ডিশন, মানে এগুলো লাগবে, তাহলে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হলে এই কন্ডিশনগুলোকে হোল্ড করতে হবে, কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হলে এই কন্ডিশনগুলোকে হোল্ড করতে হবে। তার মানে কি বলতে চাইছে, যে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হওয়া মানেই সে কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কিন্তু কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে মানেই সে ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে। তাহলে কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করলে সে ফাংশনটা কখন ডিফারেন্সিয়েবল হবে সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব, যে কখন একটা কচি রিম্যান ইকুয়েশন, একটা ফাংশন কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তার সঙ্গে সঙ্গে ডিফারেন্সিয়েবলও কখন হচ্ছে। সেটা একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে এবং সেই থিওরেমের অ্যাপ্লিকেশান আছে, সেই অ্যাপ্লিকেশানটা দিয়ে আমরা সেটা আলোচনা করব। তো আজকে আমরা কচি রিম্যান ইকুয়েশনের উপরে জোর দিচ্ছি, এর প্রুফটা করে নেব। প্রুফটা ধরে নেব, লেট জেড নট ইকুয়ালস টু এক্স নট প্লাস আই ওয়াই নট বি এ ফিক্সড পয়েন্ট। একটা ফিক্সড পয়েন্ট ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলেছে তো, তাই তো, কোথায়, জেড নটে। এবার কি, সিন্স এফ ড্যাশ জেড নট এক্সিস্ট, এটা যেহেতু এক্সিস্ট করছে তাহলে আমরা কি বলবো, দ্য রেশিও এফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট, এটা মাস্ট, এটা অবশ্যই কী হবে, মাস্ট টেন্ড টু এ, এটা অবশ্যই একটা ফাইনাইট লিমিট পাবো, মাস্ট টেন্ড টু এ ফাইনাইট লিমিট, যেহেতু আমাদের কি ডিফারেন্সিয়েবল বলছে, মাস্ট টেন্ড টু এ ফাইনাইট লিমিট অ্যাজ জেড টেন্ডস টু জেড নট, জেড যেহেতু জেড নটের, জেড যদি জেড নটের দিকে যায়, ইন এনি ম্যানার, যে কোনোভাবে, জেড তো জেড নটের দিকে যাওয়ার প্রচুর পথ আছে। বা তুমি এটাও বলতে পারতে সংক্ষেপে, লিমিট জেড টেন্স টু জেড নট এফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট, হ্যাঁ, এটা এক্সিস্ট অ্যান্ড টেন্ড টু এ ফাইনাইট লিমিট, এটা বলতে পারতে। ঠিক আছে, তো যেহেতু আমাদের কি হচ্ছে, যে আমরা ধরে নিলাম জেড নট একটা ফিক্সড পয়েন্ট, আর যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে তাহলে নিশ্চয়ই এই যে রেশিওটা এফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট, এই রেশিওটা এক্সিস্ট করবে কখন, যখন জেড নটের দিকে অ্যাপ্রোচ করবে, ইন এনি ম্যানার মানে যে কোনো পদ্ধতিতে, কারণ জেড থেকে জেড নটে যাওয়ার আমরা কি জানি, অনেকগুলো পথ আছে, ইনফাইনাইটলি মেনি ওয়েজ আছে, তার মধ্যে যে কোনো একটা পথে যদি এটা যায় তাহলে আমরা এটা বলবো, এটা এক্সিস্ট করবে, আমরা বললাম। ঠিক আছে, এবার আমরা কি করব, আচ্ছা এইবার আমরা ধরে নেব, এনি ম্যানারের মধ্যে আগে ধরে নাও, ফার্স্ট উই সাপোজ দ্যাট, একবার
এক্স রিয়েল অ্যাক্সিসের প্যারালাল যাব, একবার ওই ইমাজিনারি এক্স অ্যাক্সিসের প্যারালাল আর ওয়াই অ্যাক্সিসের। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তো বলবো না, রিয়েল অ্যাক্সিসের প্যারালাল একবার যাব, ইমাজিনারি অ্যাক্সিসের প্যারালাল একবার যাব, তাহলেই আমাদের আশা করি প্রুফটা হয়ে যাবে। হ্যাঁ, দুটো পথে যাব আমরা। ফার্স্ট উই সাপোজ না লিখে লিখব ফার্স্ট উই অ্যাপ্রোচ to z naught along parallel to the real axis, parallel to the real axis that is y equals to y naught। আমরা y equals to y naught বরাবর যাব। হ্যাঁ, ফার্স্ট উই অ্যাপ্রোচ টু জেড নট প্যারালাল টু রিয়েল অ্যাক্সিস। আমি রিয়েল অ্যাক্সিসের প্যারালালই যাব, y কোন জেড নটের দিকে, ঠিক আছে। তার মানে রিয়েল অ্যাক্সিসের প্যারালাল মানে কোন, এক্স অ্যাক্সিসের প্যারালাল। এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনটা হয়, y equals to কনস্ট্যান্ট, তাই না? তাহলে দেন তখন আমাদের এই ভ্যালুগুলো কি হয়ে যাবে, দেন ডেল জেড ইকুয়ালস টু, ডেল জেড মানে কি, ডেল জেড মানে জেডের ইনক্রিমেন্ট, জেডের যেটা অ্যাকচুয়াল ভ্যালু ছিল জেড, আর কোন পয়েন্টে আমরা অ্যাপ্রোচ করছি জেড নটে, তাহলে জেড থেকে জেড নট মাইনাস করবো, সেটাই আমাদের হবে ডেল জেড। তাহলে এটা ইকুয়ালস টু কী হবে, জেড হবে এক্স প্লাস আই ওয়াই আর মাইনাস এক্স নট প্লাস আই ওয়াই নট। আচ্ছা, তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমরা ওয়াই নট বসিয়ে দিই, তাহলে এক্স প্লাস আই ওয়াই নট মাইনাস এক্স নট প্লাস আই ওয়াই নট, ঠিক আছে, ইকুয়ালস টু আই ওয়াই নট কেটে গেল, তাহলে কি হয়ে গেল, এটা এক্স মাইনাস এক্স নট ইকুয়ালস টু কী হয়ে গেল, ডেল এক্স। তাহলে ডেল জেড টেন্স টু কী হয়ে গেল, ডেল জেড টেন্স টু ডেল এক্স হয়ে গেল। তাহলে ডেল জেড টেন্স টু ডেল এক্স হয়ে গেল। থিওরেমটা মুছে দিলাম কারণ আমাকে প্রুফ করতে হবে। এবার নাও লিমিট z টেন্স টু z নট fz মাইনাস f of z নট বাই z মাইনাস z নট, ঠিক আছে। এইটাকে আমরা কি লিখতে পারি, z টেন্স টু z নট, z যদি z নটের দিকে অ্যাপ্রোচ করে তাহলে এটাকে তো আমরা এটাও লিখতে পারি লিমিট ডেল z টেন্স টু জিরো, তাই না। জেড যদি জেড নটের দিকে অ্যাপ্রোচ করে তাহলে এই যে ডেল জেড যত জেড নটের দিকে অ্যাপ্রোচ করবে, এদের ডিফারেন্সটা কত, কার দিকে অ্যাপ্রোচ করবে, জিরোর দিকে, তাহলে ডেল জেড টেন্স টু জিরো হয়ে যাবে। এফ জেড মাইনাস এফ অফ জেড নট বাই জেড মাইনাস জেড নট। আচ্ছা, ইকুয়ালস টু লিমিট ডেল জেড টেন্স টু জিরোটা কী হয়ে যাবে, ডেল জেডের ভ্যালু কী হয়ে গেছে, ডেল এক্স, তাহলে এটা কী হয়ে যাবে, ডেল এক্স টেন্স টু জিরো। এফ জেডকে আমরা কী লিখতে পারি, ইউ, এফ জেডের জায়গায় কী লিখতে পারি, ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ইন্টু ভি অফ এক্স ওয়াই মাইনাস এই জায়গাটা কী হয়ে যাবে, এফ অফ জেড নটের জায়গায় ইউ অফ এক্স নট কমা ওয়াই নট প্লাস আই ইন্টু ভি অফ এক্স নট কমা ওয়াই নট, হলো এটা, বাই জেড মাইনাস জেড নটের জায়গায় কী হয়ে যাবে, জেড মাইনাস জেড নট সমান আমরা কত পেয়েছি, ডেল এক্স, জেড মাইনাস জেড নটের জায়গায় আমরা ডেল এক্স বসিয়ে দেবো, ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো হয়েছে। এখানে রিয়াল আর ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করে দাও, ইউ। আচ্ছা, এবার খেয়াল করো এক্স, আচ্ছা এইটা এক্স মাইনাস এক্স নট সমান যদি ডেল এক্স হয়, এখানে খেয়াল করো এক্স মাইনাস এক্স নট সমান যদি ডেল এক্স হয়, ঠিক আছে, তাহলে এক্স সমান কি পাচ্ছি আমরা, এক্স নট প্লাস ডেল এক্স, এটা পাচ্ছি তো, এক্স নট প্লাস ডেল এক্স। তাহলে ইউ এর এখানে কি হয়ে যাবে, এক্সের জায়গায় কি বসে যাবে, এক্স নট প্লাস ডেল এক্স, আর ওয়াইয়ের জায়গায় আমাদের কি বসে যাবে, ওয়াই ইকুয়ালস টু তো ওয়াই নট নিয়েই চলছি, তাহলে এটা হয়ে যাবে ওয়াই নট, হ্যাঁ, প্লাস রিয়েল ইমাজিনারি পরে ভাঙছি, আগে এই পার্টটাকে, আগে এইটাকে লিখে নিই। এটা কি হয়ে যাবে, এক্স নট প্লাস ডেল এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় হয়ে গেল ওয়াই নট, এটা লেখা হলো, মাইনাস এটা যেমন আছে তেমনই থাকলো, ইউ এক্স নট ওয়াই নট প্লাস আই ইন্টু ভি এক্স নট ওয়াই নট, এটা হলো বাই, এখানে আমরা লিখছি ডেল এক্স, হলো, ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। এখানে এবার রিয়াল আর ইমাজিনারিগুলোকে ভাগ করে দাও, ইউ এক্স নট প্লাস ডেল এক্স কমা ওয়াই নট, আর এখান থেকে কি হবে, মাইনাস ইউ এক্স নট ওয়াই নট
এটা হয়ে গেল রিয়েল পার্ট প্লাস আই ইন্টু এবার ইমাজিনারি পার্ট ভি এক্স নট প্লাস ডেল এক্স কমা ওয়াই নট হয়েছে মাইনাস কি হয়ে যাবে এইটা ভি এক্স নট ওয়াই নট এইটা বাই ডেল এক্স হলো। আচ্ছা এই হলো, এইটা হওয়ার পরে এই লাইনটা আমি মুছে দিলাম। হ্যাঁ আমি এই লাইনটা মুছে দিলাম, এত দূর থাকলো। এবার ইকুয়ালস টু আমরা কি লিখব, ইকুয়ালস টু আমরা লিখব লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। লিমিটগুলোকে তো আলাদা আলাদা করে ভেঙে দেওয়া যায়, তাহলে এটাকে কি লেখা যাবে ইউ এক্স নট প্লাস ডেল এক্স কমা ওয়াই নট মাইনাস ইউ এক্স নট ওয়াই নট বাই ডেল এক্স, এটা একটা পার্ট হয়ে গেল। প্লাস এখানে আবার কি লেখা যায় লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, আইটাকে আমরা বাইরে বের করে নিলাম, যে এটাকে কি লিখতে পারি ভি এক্স নট প্লাস ডেল এক্স কমা ওয়াই নট মাইনাস ভি এক্স নট ওয়াই নট হলো এইটা বাই ডেল এক্স হয়েছে। আচ্ছা এবার পার্শিয়াল ডেরিভেটিভ তোমরা নিশ্চয়ই পড়েছো, মনে আছে পার্শিয়াল ডেরিভেটিভ ইউএক্স মানে আমরা কি পড়েছিলাম এফএক্স এক্স কমা ওয়াই, এর পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন কী ছিল লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই বাই এইচ, এটা ছিল এফ অফ এক্স ওয়াই। আর এফ অফ ওয়াই এক্সের পার্শিয়াল এটার কী ছিল লিমিট কে টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই বাই কে। যখন ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ হবে ইনক্রিমেন্টটা ওয়াইয়ের হতো, যখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে ইনক্রিমেন্টটা এক্সের হতো। আশা করি এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোর ডেফিনিশন তোমরা পড়েছো রিয়েল অ্যানালিসিসে, তো এগুলো মনে থাকারই কথা। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে এইটা সমান আমরা লিখতে পারি ইউ এক্স এক্স নট ওয়াই নট, আর এইটাকে কি লিখতে পারি প্লাস আই ভি এক্স এক্স নট ওয়াই নট হয়েছে। এইবার বাম দিকের লিমিটটা কি আছে, এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে ডান দিকের এইটাকে যদি আমরা 1 নাম্বার দিই, তাহলে যেহেতু আমাদের বাম দিকের লিমিটটা এক্সিস্ট করছে এইটাকে একটা সেপারেট করে দিচ্ছি, যেহেতু খেয়াল করো আমাদের বাম দিকের লিমিটটা আমাদের তো বলে দিয়েছে এটা এক্সিস্ট করছে, তাহলে ডান দিকের লিমিটটাও আমাদের এক্সিস্ট করবে। তো সেটা লিখে রাখতে পারো সিন্স বাম দিকে এইখানে লিখছি আমি, এই লাইনটা আমি মুছতে চাইছি না কারণ এরপরে আর এত বড় ক্যালকুলেশনে যাব না। এরপরে আমরা যেহেতু এটা রিয়েল অ্যাক্সিস বরাবর নিয়েছি এরপরে এটা ইমাজিনারি অ্যাক্সিস বরাবর নেব। তো এইখানে আমি কি লিখব সিন্স দ্য লেফট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1 এক্সিস্টস, কমা দিয়ে কি হবে দ্য রাইট হ্যান্ড সাইড of equation 1 must exist, that is এটা এক্সিস্ট করা মানে কি, that is the real and imaginary parts exists, imaginary parts of right hand side of ইকুয়েশন 1 এক্সিস্ট। এটা একটু ডিটেলসে লিখলাম, হ্যাঁ এই কথাটা তোমরা লিখবে যে সিন্স দ্য লেফট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1 এক্সিস্ট, যেহেতু আমাদের ইকুয়েশন 1 এর বাম দিকটা এক্সিস্ট করছে, তাহলে বাম দিকটা এক্সিস্ট করলে এই যে ইকুয়েশন 1 এর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা অবশ্যই এক্সিস্ট করছে, তো সেটাই লিখলাম দ্য রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1 মাস্ট এক্সিস্ট, দ্যাট ইজ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, এখানে লেখাটা একটু ছোট হয়ে গেল, ইমাজিনারি পার্ট অফ রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1 এক্সিস্ট। ঠিক আছে, এর রাইট হ্যান্ড সাইডটা অবশ্যই এক্সিস্ট করবে, এটা হলো 1 নাম্বার। এইবার আমরা কি করব, নেক্সট উই অ্যাপ্রোচ টু জেড নট প্যারালাল টু রিয়েল অ্যাক্সিসের জায়গায় কি হয়ে যাবে, রিয়েল অ্যাক্সিসের জায়গায় ইমাজিনারি অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিসের জায়গায় কি লিখব ইমাজিনারি অ্যাক্সিস, দ্যাট ইজ y ইকুয়ালস টু y নট না লিখে কি লিখব x ইকুয়ালস টু x নট। তো যখনই x ইকুয়ালস টু x নট হয়ে যাবে তাহলে ডেল জেড ইকুয়ালস টু কী হয়ে যাবে, এইখানে x এর জায়গায় হয়ে যাবে x নট, y নটটা যেমন আছে তেমনই থাকবে,
তাহলে এবার এক্স নট আর এক্স নট কেটে যাবে, কেটে গিয়ে এইখানে কি হয়ে যাবে আমাদের আই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই নট, তার মানে কি হয়ে যাবে আই ইন্টু ডেল ওয়াই হয়ে যাবে, তাই না? ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাচ্ছি আমরা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই মাইনাস ওয়াই নট সমান যদি আমাদের ডেল ওয়াই হয়, তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান কি পাচ্ছি, ডেল ওয়াই প্লাস ওয়াই নট, এটা পাচ্ছি তো, দেখা যাচ্ছে। তো এইবার আমরা এইটা লিখবো, এর ভ্যালুটা সেম, একই প্রসেস, একই ক্যালকুলেশন, কিচ্ছু নেই, আগেরটাই এক্স চেঞ্জ হয়েছিল, এবার এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো যেমন আছে তেমন থাকলো। এইখানে কি হবে, এই জায়গাটায় চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাটা আমাদের কি হয়ে যাবে, এক্সটা এক্সই থাকবে, আর ওয়াইয়ের জায়গায় কি হয়ে যাবে, ওয়াই নট প্লাস ডেল ওয়াই, ঠিক আছে? ওয়াই নট সরি, এটা হয়ে যাবে এক্স নট, কারণ এক্স ইকুয়ালস টু এক্স নটই তো নিয়েছি, এক্স ইকুয়ালস টু এক্স নট নিয়েছি, তাহলে এক্সটা হয়ে যাবে এক্স নট। আচ্ছা, এইখানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স নট কমা দিয়ে ওয়াই নট প্লাস ডেল ওয়াই, এটা হয়ে গেল। ওটা এক্স নট ওয়াই নট যেমন আছে তেমনই থাকলো, ঠিক আছে? এখানে এটা চেঞ্জ হয়ে গেল, এখানে এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল, এটা হয়ে গেল ওয়াই নট প্লাস ডেল ওয়াই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভুল হচ্ছে, এখানে কি হয়ে যাবে, ডেল এক্সটা থাকবে না, এখানে কি হয়ে যাবে ডেল ওয়াই। ডেল জেড টেন্স টু জিরো যদি হয় তাহলে ডেল ওয়াই টেন্স টু জিরো হবে, একটা আই আছে, আয়ের সঙ্গে কিছু আসে যায় না, মানে এটা যদি লিখি আই ইন্টু ডেল ওয়াই টেন্স টু জিরো, এখান থেকে তো আমরা এটাও লিখতে পারি ডেল ওয়াই টেন্স টু জিরো, কারণ আই তো আমাদের কনস্ট্যান্ট, আর এইখানে লিখবে আই ডেল ওয়াই নিচে, কারণ জেড মাইনাস জেড নট ছিল, জেড মাইনাস জেড নটের জায়গায় কী এসছে, আই ডেল ওয়াই, তাহলে এখানে কি হয়ে যাবে আই ডেল ওয়াই, ঠিক আছে? একই ক্যালকুলেশন, একই লেখা, তার জন্য আমি বোর্ডে মুছে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানেও লেখো, তাহলে রিয়াল আর ইমাজিনারি পার্টটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে কি হয়ে যাবে ওয়াই নট প্লাস ডেল ওয়াই, এটা হলো, ঠিক আছে? আচ্ছা, এটা হলো, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে যাবে এক্স নট, এটা হয়ে যাবে ওয়াই নট প্লাস ডেল ওয়াই হলো, আর এটা হয়ে যাবে এক্স নট কমা, এটা কি হয়ে যাবে ওয়াই নট প্লাস ডেল ওয়াই। আচ্ছা, এখানে ডেল এক্সের জায়গায় কি হয়ে যাবে আই ডেল ওয়াই। আচ্ছা, এখানে যদি আই ডেল ওয়াই হয় তাহলে এখানে হয়ে যাবে, এখানে একটা আই চলে আসবে, যে এটা হয়ে যাবে ডেল ওয়াই, আর এখানে আই আই কেটে যাবে, এখানে আই আই কেটে গিয়ে এখানে হয়ে যাবে ডেল ওয়াই, ঠিক আছে? আচ্ছা, হলো, তাহলে এই জায়গাটায় এইবার খেয়াল করো, ওহো, এই আইটা এখানে হবে না, এই আইটা নিচে হবে, এই আইটা নিচে হবে। হ্যাঁ, তো আর এখানে আই আই কেটে যাবে, এটা হলো, এত দূর আসলো, ঠিক আছে? এটা 1 নাম্বার ছিল, তো 1 নাম্বার থাক। আমি 2 নাম্বার সমীকরণটা, এত দূর এইগুলো নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে, বুঝতে পেরে গেছো এই জিনিসগুলো। আচ্ছা, 2 নাম্বার সমীকরণটা তাহলে আমি একটু এইখানে লিখছি, 2 নাম্বার সমীকরণটা লিখতে হবে আমাকে এক জায়গায়। এবার দেখো, এবার আমাদের এই ডেফিনিশনটা কাজে লাগবে, আগেরবার আমাদের এই ডেফিনিশনটা কাজে লাগলো, এবার আমাদের এই ডেফিনিশনটা কাজে লাগবে। এই ডেফিনিশনটাই ভালো করে খেয়াল করো, এইখানে এর পরের লাইনে 1 নম্বর সমীকরণটা আমি কেন রাখতে চাইছি, কারণ আমাদের 1 আর 2 নম্বর সমীকরণ তো একই আসবে। এরপরে তোমরা এত দূর অঙ্কটা করার পরে এত দূর করলে, এত দূর, ঠিক আছে? এর পরের ক্যালকুলেশনটা কি হবে, এর পরের ক্যালকুলেশনটা আমি এইখানে লিখছি, এই সাইডে ইকুয়ালস টু, ভালো করে খেয়াল করো, এইটা কি করছি, নিচে আই কখনো রাখবো না, এটার উপর নিচে আই গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে ইকুয়ালস টু, উপরে একটা আই হয়ে যাবে আর নিচে আই স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার মানে -1, ঠিক আছে? আর এটা কি হয়ে যাবে, দেখো এই ডেফিনেশনটা, এটা কি, এই দেখো এফ অফ এক্স ওয়াই কমা কে ওয়াই প্লাস কে কমা মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই, এই ডেফিনেশনটা। তাহলে এইটা আমরা কি লিখবো, এটা হয়ে যাবে ইউ ওয়াই এক্স নট ওয়াই নট, এইটা হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে প্লাস, এটা কি হয়ে যাবে ভি ওয়াই এক্স নট ওয়াই নট, এইটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা হয়ে যাবে আমাদের কত নাম্বার সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আর এইটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, এইটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা ছিল আমাদের 2 নম্বর, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, এইবার আশা করি এই জায়গাটা মুছে দিতে পারি। এইখানে সেই একই কথা লিখবে, এখানে সেই একই কথা লিখবে, কি লিখবে, সিন্স দ্য লেফট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 2 এক্সিস্ট, দ্য রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 2 মাস্ট এক্সিস্ট, দ্যাট ইজ দ্য রিয়াল অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 2 এক্সিস্ট। হয়েছে? আচ্ছা, এটা হলো।
এবার আমরা কি পড়েছি, কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে তার যে ডিফারেন্সিয়েবল, এই যে এটা তো একটা লিমিট, এক কথা এটা তো একটা লিমিট, ডিফারেন্সিয়েবল বের করছি মানে, এবং এটা আমরা কি জানি, এটা ইউনিক হয়। ঠিক আছে, তো এটা যদি ইউনিক হয় তাহলে নিশ্চয়ই 1 এবং 2 নাম্বারের এই যে ডান দিকের যে ভ্যালুটা পেয়েছি সেটা অবশ্যই ইউনিক হবে, তাহলে এই দুটো সমান হবে। তো সেই কথাটাই লেখো। তো কি লিখবো, লেখো সিন্স দ্য ডেরিভেটিভ of f at z0 is unique from 1 and 2 we get 1 এবং 2 নম্বর থেকে আমরা কি পাবো, 1 নম্বর এবং 2 নম্বর থেকে কি পাবো, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট তুলনা করো, তার মানে কি হচ্ছে ux x0 y0 ইকুয়ালস টু কি হচ্ছে vy x0 y0, তাই না? অ্যান্ড আরেকটা কি হচ্ছে, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট কি হচ্ছে uy x0 y0 ইকুয়ালস টু মাইনাস অফ vx x0 y0। এটাকে সংক্ষেপে কি লেখে, দ্যাট ইজ ux ইকুয়ালস টু vy আর uy ইকুয়ালস টু vx। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এটাকে আরও এইভাবেও লেখা হয়, ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি ডেল ওয়াই, হ্যাঁ, আর ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল এক্স। এটাকে কচি রিম্যান ইকুয়েশন বলা হয়, এই ইকুয়েশনটাকে বলা হয় কচি রিম্যান ইকুয়েশন। আর এটা হচ্ছে কচি রিম্যান ইকুয়েশনের প্রুফ, সিম্পল প্রুফ, খুব বেশি কিছু নেই। একবার রিয়েল অ্যাক্সিস বরাবর যাও, একবার ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাও, একবার ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট বসিয়ে দাও, একবার এক্স ইকুয়ালস টু এক্স নট বসিয়ে দাও, দিয়ে এই যে ডেরিভেটিভ ডেফিনেশনটা আছে, ডেফিনেশনটা পরপর ক্যালকুলেশন করতে করতে চলে এসো। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা বলি কচি রিম্যান ইকুয়েশন। ঠিক আছে, এইবার কচি রিম্যান ইকুয়েশন, কচি রিম্যান ইকুয়েশন, এই যে আমরা ইকুয়েশনটা পড়লাম কচি রিম্যান ইকুয়েশন, তো এই কচি রিম্যান ইকুয়েশন আর ডিফারেন্সিবিলিটির মধ্যে খুব নিবিড় একটা সম্পর্ক। সম্পর্কটা কি আবার বলছি, বারবার মনে রাখবে, হ্যাঁ, দরকার হয় লিখিয়েও দিচ্ছি। কি বলছে, ইফ এ ফাংশন f is differentiable at z0, then it satisfies CR equations at z0, but the converse is not always true। কনভার্সটা সবসময় সত্য নয়, মানে কোনো ফাংশন যদি জেড নট পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা অবশ্যই কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কিন্তু কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। প্রচুর এক্সাম্পল আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, পরবর্তীতে যখন আমরা এগুলো পড়বো তখন আমরা প্রচুর এই ধরনের এক্সাম্পল দেব, যে কোনো ফাংশন কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, আবার কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হচ্ছে কিন্তু সে কচি রিম্যান ডিফারেন্সিয়েবল হওয়া মানে সে কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তো আমরা প্রচুর এক্সাম্পল দেবো, এই নিয়ে প্রচুর আলোচনা করব এক্সাম্পল দিয়ে। তো সেই এক্সাম্পলেরগুলোর আমরা পরবর্তীতে অনেক কথা বলবো এগুলো নিয়ে। এবং কচি রিম্যান ইকুয়েশনকে আমরা সংক্ষেপে সিআর ইকুয়েশনস বলা হয়। কচি রিম্যান ইকুয়েশনকে সংক্ষেপে কি বলা হয়, সিআর ইকুয়েশনস। ঠিক আছে, যেমন তোমরা এটাও বলতে পারো, এক্সাম্পল এটাই দিয়ে দাও না, এফ জেড ইকুয়ালস টু মড জেড, তাই না? এফ জেড ইকুয়ালস টু মড জেড, এটা কি ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়? না, এফ জেড ইকুয়ালস টু মড জেড এটা কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কচি রিম্যান ইকুয়েশনকে, এটা ফাংশনটা এই এক্সাম্পলটা দেওয়া যাবে না, এফ জেড ইকুয়ালস টু মড জেড, এফ জেড ইকুয়ালস টু মড জেড আমরা, আচ্ছা এক্সাম্পল পোর্শনটা আমরা পরের দিন পড়বো, কারণ এক্সাম্পল পোর্শনটা পরের দিন পড়ার পেছনে কারণ আছে, কারণ আমি অনেক কিছু বলার আছে সেই যে জিনিসগুলো, সেগুলো বলার পরে এই এক্সাম্পলটাও আমরা দেবো, তখন দেখবে আরও বেশি সহজ মনে হচ্ছে, কারণ আমরা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি পড়বো। হ্যাঁ, যে কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করার পর কখন কোনো ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েবল বলবো, সেই জায়গাটা বললে তোমাদের বেশি ভালো লাগবে। তার জন্য এক্সাম্পলটা আজকে বাদ থাক।
কারণ এক্সাম্পলটা আজকে দিয়ে দিলে সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে না, পরের দিন যেটা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো কচি রিম্যান ইকুয়েশনের আমরা একটা ফর্ম এফ ইকুয়ালস টু ইউএক্স প্লাস আই ইন্টু ভিএক্স এটা লিখতে পারি। তো কচি রিম্যান ইকুয়েশনস কতগুলো ফর্ম হয় দেখো, ইউএক্স প্রথমে ভিএক্সকে চেঞ্জ করলাম, আমরা কী করলাম, ইউএক্স ইকুয়ালস টু ভিওয়াই আর ইউওয়াই ইকুয়ালস টু মাইনাস ভিএক্স। প্রথমে ভিএক্সের ভ্যালু বসাচ্ছি, ভিএক্সের ভ্যালু কত, মাইনাস ইউআই, হলো, এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম হলো। আচ্ছা, এবার ইউএক্সকে চেঞ্জ করছি, ইউএক্সের ভ্যালু কি, ইউএক্সের ভ্যালু হচ্ছে ভিওয়াই প্লাস আই ইন্টু ভিএক্স, মানে এইটাকে চেঞ্জ করলাম আর এটা যেমন আছে তেমন রেখে দিলাম। এবার দুটোকেই চেঞ্জ করলাম, ইউএক্সকেও চেঞ্জ করলাম, ভিএক্সকেও চেঞ্জ করলাম, তাহলে ইউএক্সের জায়গায় বসে গেল ভিওয়াই আর ভিএক্সের জায়গায় বসে গেল মাইনাস ইউআই, আই ইন্টু মাইনাস ইউআই। এই চারটে ইকুয়েশনকেই কচি রিম্যান ইকুয়েশনস বলা হয়, চারটে ইকুয়েশনসকেই কচি রিম্যান ইকুয়েশনস বলা হয়। ঠিক আছে, তো আমরা কি পড়লাম, কচি রিম্যান ইকুয়েশন, কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েবল কখন বলা হয়, ডিফারেন্সিবিলিটি ডেফিনিশন পড়লাম, কচি রিম্যান ইকুয়েশন এবং কচি রিম্যান ইকুয়েশনসের প্রুফ পড়লাম। আর একটা খুব ইম্পর্টেন্ট, কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল মানেই সে কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, কিন্তু কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানেই সে ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এক্সাম্পলটা তোমরা টেনশন করো না, খুব ভালো এক্সাম্পল, এবং আমরা নেক্সট যে ক্লাস সেই ক্লাসে কেবলমাত্র এক্সাম্পলে দেবো না, এক্সাম্পলের বন্যা বয়ে যাবে এক কথায়, আমরা সমস্ত রকম জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য এক্সাম্পলটা আজকে তোমাদের ডিউ থাকলো, পরের দিন তোমরা দেখবে কেন আমি এক্সাম্পলটা দিচ্ছি না আজকে, হ্যাঁ, তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা। আর আমরা এই চারটে সমীকরণ পরীক্ষার হলে তোমাদের এইখানে বিভ্রান্ত করার জন্য এইভাবে যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে কোনটা কচি রিম্যান ইকুয়েশন হবে, তখন তোমাকে এগুলো সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এইগুলোই নেক্সট দিন আমরা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি, মানে কচি রিম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করার পরেও কখন একটা ফাংশন ডিফারেন্সিবল হবে সেটা নিয়ে আলোচনা করব, এবং তারপরেই আমরা এক্সাম্পলগুলো দেওয়া শুরু করব। ঠিক আছে।